আচ্ছা, রেকর্ড তো হচ্ছেই। আমাদের মধ্যে আছে অভ্রজিৎ, এবং রিসেন্টলি সিআইএসএফ সিআইএসএফ সিলেক্ট হয়েছে। তো খুব বেশি কিছুই না, সামান্য ওর যে প্রিপারেশান, ওর যে লাইফ জার্নি ছিল। তো তোমরাও এখন বিভিন্ন এক্সামের জন্য যে যার মতো করে প্রিপারেশান নিচ্ছ। ও নিয়েছিল 2022 থেকে, তাই তো? 2022 থেকে নিয়ে 2023-এর জানুয়ারিতে ও ভালো করে বলবে সব কিছুই। 2022-এর মার্চ থেকে জানুয়ারির 2023 জানুয়ারি, মানে ওই 9 মাস মতো প্রিপারেশান ও করেছিল। তারপর এখন আছে সিআইএসএফ, বাকি ট্রেনিং চলছে, সেগুলো ও বলবে। তো প্রথমে তোমার নাম দিয়েই শুরু করো, সবার সাথে পরিচয়। নমস্কার, আমার নাম অভিজিৎ সরকার। আমি এইখানে দাদার ব্যাচে এসেছিলাম 2022 সালের। আমি কথা বলতে এসেছিলাম জানুয়ারি মাস নাগাদ। তখন ব্যাচ শুরু হয়নি, ব্যাচ শুরু হতে হয়ে গেছিলো মার্চ মাস। মার্চ থেকে প্রিপারেশন শুরু করেছিলাম। তারপর ফর্ম ফিল আপ হয় আই থিঙ্ক নভেম্বরে। তারপরে এক্সাম হয় আমার জানুয়ারিতে 2023 সালে। 9 মাসের মতো প্রিপারেশন ছিল। দাদা, আমি যেদিন প্রথম দিন কথা বলতে এসেছিলাম দাদার কাছে, দাদা বলেছিল যে নিজে থেকে মাথা খাটাবে না, যেটা বলবো শুধু ওটাই করবে, 1 বছরের মধ্যে তোমার চাকরি হবে। তো আমি ওই জন্যে যখন 1 বছরের মধ্যে দাদা বলেছিল, আমি নিজে থেকে কিচ্ছু মাথা খাটাইনি। দাদা যেটা বলেছিল শুধু ওটাই করে যেতাম। বাকি যেসব আলাদা অন্যান্য প্রতিকরের সাবজেক্টের জন্য টিচার ছিলেন, যেটা যেটা বলতো, হোমওয়ার্কস দিত, আমি শুধু ওগুলোই করতাম, নিজে থেকে কিছু মাথা খাটাতাম না। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দাদার আলাদা টেলিগ্রামে চ্যানেল ছিল, ওটা ফলো করতাম। আর জিকে তো দাদা যেইভাবে করায় তোমরা করছোই জানো, বেশি কিছু করতে হবে না। আমি এরকমও নয় যে চাকরি পেতে হবে বলে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। দিনে 3 থেকে 4 ঘন্টা পড়তাম, আর বাদ বাকি সব কিছু করতাম, খেলাধুলা করতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, সব কিছু। এরকম না যে শুধু পড়ার মধ্যেই ঢুকে থাকতে হবে, তাহলে পড়বে ওটার কিছু মাথায় ঢুকবে না। সব কিছুর মিলেমিশে করবে, তাহলে আরামসে হয়ে যাবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেই পরীক্ষাটার জন্য তুমি প্রিপারেশন করছো, ওই পরীক্ষায় কী কোশ্চেনগুলো আসছে। যেরকম আমার জিডির পরীক্ষায় ছিল গিয়ে স্ট্যাটিক জিকে বেশি আসতো, আমি জিডির জন্য ওখানে জোর দিয়েছিলাম বেশি। ইতিহাস ভূগোলে বা যদি তুমি জিডির জন্য প্রিপারেশন করে জোর দাও, লাভ হবে না। একটা থেকে দুটো প্রশ্ন আছে, যেখান দিয়ে কোশ্চেন আসবে ওটাই বেশি পড়তে হবে। এই জায়গাটাই দাদা তোমাকে গাইড করে দেবে যে কোন জায়গাটা কী পড়তে হবে। এইটাই হচ্ছে। আচ্ছা, আর তো তোমার 2000 জানুয়ারি এ মাসের জয়েন কবে হয়েছে এবছরে? আমি জয়েন করেছিলাম 2023 সালে 25শে অক্টোবর আমার ছিল জয়েনিং ডেট। এখন আমি রাজস্থান রয়েছি, ট্রেনিং করছি, এখন মিড টার্ম ব্রেকে এসেছি। 6 মাস ট্রেনিং হয়ে গেছে, আর 5 মাস বাকি আছে। রাজস্থানে কিন্তু ট্রেনিং করছে, আর আমরা পশ্চিমবঙ্গে বসে হয়তো গরমের জন্য কি বলবো, যদিও যেটা শুনলাম রাজস্থান এখন অতটা গরম পড়েনি, এখনও ঠান্ডা আছে অনেকটাই এখানকার থেকেও। তো ঠিক আছে, সেটা হলো। এবার চাকরি পাওয়া মানে তার আগের যে একটা স্ট্রাগল থাকে সবার জীবনে, পড়াশোনা তোমার যেহেতু ছিল, মানে একটা ফিজিক্যাল ব্যাপারটাও ছিল, দৌড় টোড়। তো সেখান থেকে এখনকার পরিবর্তন কীরকম, কী পরিবর্তন হয়েছে? পরিবর্তন বলতে খুব একটা পরিবর্তন হয়েছে সেটা নয়। মেনলি যখন পরিবর্তন হয়েছে, তুমি যখন এখন বেকারত্বের জীবনে রয়েছো না, তুমি যখন একটা কোথাও জব পাবে আর ট্রেনিং থেকে মাঝখানে এরকম আমি যেমন ফেরত এসেছি, এখন আসবে না, তখন দেখবে বাকিরা পরিবর্তন হয়ে গেছে। বাকিদের তোমরা একই থাকবে, পরিবর্তন হবে বাকিদের। এখন যেই সব বন্ধুরা তোমাদের সাথে নর্মালি কথা বলছে না বা পাত্তাও দিচ্ছে না, তারা নিজেরা ডাকবে, আয় ভাই দেখা কর একদিন, আয় একদিন বসি, একদিন কোথাও রেস্টুরেন্টে যাই। এইসব জিনিস ওরা চেঞ্জ হবে, তোমরা সেমই থাকবে, তোমাদের ভ্যালুটা বেড়ে যাবে। ইভেন বন্ধুদের মধ্যে না, তোমাদের রিলেটিভস যারা রয়েছে না, তাদের মধ্যেও এটা বাড়বে। এই জিনিসটা খুব চেঞ্জ হয়, যেটা নিজে ফিল করবে না তখন। এখন যারা পাশে রয়েছে না, তাদেরকে ভুলো না শুধু। না, তো এটা কি শুধু বন্ধুদের ক্ষেত্রেই বলছো, নাকি আরও অন্য কিছু মেনশন করলে একসাথে? না না, মেনলি বন্ধুদের ক্ষেত্রেই। কারণ তা যে রয়েছে সে তো থাকবেই। যে তোমার সাথে শূন্য পকেটে রয়েছে, তাকে তুমি জব করার পরেও তোমার সাথে থাকাই উচিত। মানে মূল বিষয় হলো এটাই যে এখন ওই যে সাকসেস যে জিনিসটা, সেটা একটা ওয়ার্ড বলো বা যা কিছু বলো, মানে ওটা পেলে অনেক কিছু পরিবর্তন হবেই, তাই তো? অবশ্যই চেঞ্জ হবে। আচ্ছা, আর তো এমনি তোমার যে এখনকার ট্রেনিং চলছে, সেখানকার এক্সপিরিয়েন্স, এখানে তোমাদের মধ্যে আছে কেউ যে জিডি বা এরকম ডিফেন্সের মধ্যে চেষ্টা করছো, বা পুলিশ তো সামনে আসছেই? সবাই কি মেনলি এসএসসির জন্য? আচ্ছা,
ঠিক আছে, তাও তোমার মতো করে একটু বলো। ট্রেনিং তো সব এক্সামে মানে সব চাকরির ক্ষেত্রেই হবে। তো তোমার ওখানে যে পড়াশোনা এখনকার বা তখনকার পড়াশোনা আর এখনকার পড়াশোনার মধ্যে ডিফারেন্স কতটা বা কী করতে হচ্ছে একটু সবার সাথে শেয়ার করে। ট্রেনিংয়ের মধ্যে মেন একটা জিনিস থাকে যে ট্রেনিংয়ের সময় একদমই অন্য কিছু করার সময় থাকে না, পুরো ফোকাস ট্রেনিংয়েই রাখতে হয়। আর ট্রেনিংয়ে অনেক কিছু নতুন শেখা যায়, যেরকম ওয়েপেন্স হ্যান্ডেলিং, ফায়ারিং, এই জিনিসগুলোর প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল, যেটা এখন ওখানে গিয়ে আমি করতে পারছি। আমি একেএমের ফায়ারিং করেছি, ইনসাসের ফায়ারিং করেছি, পিস্টলের ফায়ারিং শুরু হবে এখন যাওয়ার পরে। আরও নতুন নতুন অনেক নতুন জিনিস শিখতে পারবে ওখানে। আর একটা ডিফেন্সের ক্ষেত্রে একটা জিনিস হয়, যখন তুমি ট্রেনিং করবে না, অনেক কিছু শিখতে পারবে যেটা একটা সিভিল জবে শিখতে পারবে না। আর এরকমটা নয় যে তুমি একটা জায়গায় চাকরি পেয়ে গেছো বলে ওই জায়গায় থেমে থাকবে। আমি এখন সিআইএসএফে রয়েছি তাই বলে আমার প্রিপারেশন এখন বন্ধ হয়নি, আমি কন্টিনিউ প্রিপারেশন করছি। পার ডে দিনে 1 থেকে 1.5 ঘন্টা আমি সময় বার করে এগিয়ে যাওয়ার জন্য ওইভাবে পড়ছি। যতটা সময় পাওয়া যায় ততটা নিজেকে এফোর্ট লাগাতে হবে, এক জায়গায় থেমে থাকা যাবে না। এটাই আমাদের বাঙালিদের মধ্যে একটা খারাপ জিনিস রয়েছে। আমরা যখন আমি যেখানে রয়েছি, আমাদের প্রতি কটা রুমে প্রতি স্টেটে 2জন করে রয়েছে। তো আমি একটা জিনিস দেখেছি, আমাদের কোনো বাঙালিরা যারা এখন পেয়ে গেছে, তো কেউ প্রিপারেশন করছে না। কিন্তু ইউপি বিহারের যেই ছেলেরা, ওরা আমাদের দিয়ে এগিয়ে রয়েছে কেন? ওরা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়ে, রাত জেগে পড়ছে। ওদের সকালবেলা 4টে উঠতে হচ্ছে, কিন্তু ওরা 11টা 11:30 অবধি পড়ছে, পড়ে তো আবার ঘুমাচ্ছে। যেখানে আমরা বাঙালিরা 9:30 10টায় ঘুমিয়ে পড়ছি। এই জায়গাটায় ওরা এগিয়ে। এই জন্য ওদের থেকে দেখে, ওদের কাছ দিয়ে শিখে আমিও ইন্সপায়ার হই। এখন আমিও পড়ছি যে এগিয়ে যেতে হবে, এক জায়গায় থেমে থাকলে হবে না। কারণ প্রথম থেকে ভিশন বড় রাখলে না, তাহলে তুমি এগোতে পারবে অনেক তাড়াতাড়ি। প্রথমেই যদি যেরকম প্রথমে একটা কি থাকে যে জব দরকার, যে বেকারত্ব ঘুচে গেল, তাহলে পরিবারের পাশে তুমি দাঁড়াতে পারবে। এবার প্রথমে যদি তুমি ভাবো ডব্লিউবিসির জন্য করবে, খুব ভালো কথা, কিন্তু তোমার একটা প্রথমে বেকারত্ব ঘোচানোটা দরকার। নিজের খরচা তুমি বাকিটা তো আবার করতে পারবে। না, এটা একটা ভালো কথা বলেছে। এখনকার তোমাদের একটা বিষয় কি চলে যে ওই যে চাকরি তো খুব বেশি নেই। 2024 একটা বড়সড় সুযোগ দিয়েছে বিভিন্ন কারণে, সে ইলেকশন বলো বা যা কিছু। কিন্তু হয়তো অনেকেই চেষ্টা করছো যে আমি ঠিক আছে আমি পড়ছি ডাব্লিউবিসিএসের জন্য বা সিজিএলের জন্য পড়ছি, কিন্তু আমরা এমটিএসও দিচ্ছি একই সাথে সাথে। আমরা আদার্স যেগুলো আছে আরও মানে দেখতে গেলে একটু হয়তো লোয়ার লেভেলের সিএইচএসএস, এমটিএস বা জিডি অনেক হয়তো দেবে, কিন্তু ওখানেই থেমে থাকা যাবে না, তাই তো? এবং অবভিয়াসলি একটা ট্যাগ তো আমাদের মাথায় চেপেই গিয়েছে যে মানে বাঙালিরা একটু ওই অলস টাইপের হয়, ওই কমফোর্ট জোন পেয়ে গেছে, একটা চাকরি পেয়ে গেছে, চলো ঠিক আছে সকাল সন্ধ্যা অফিস যাচ্ছি আবার চলে আসছি, হয়ে গেল। কিন্তু ওখানে কোথাও না কোথাও কিন্তু থেমে যাচ্ছে, এবং যেটা ভালো লাগলো আমার যে না, সেখানেও থেমে থাকছে না, ও আরও কিছু ইমপ্রুভ করার চেষ্টা চলছে। সামনে তো সিপিও আসছে তো। আচ্ছা, তাহলে ওটা একটা সাব ইন্সপেক্টর লেভেলে চলে যাওয়া যেত। আচ্ছা, আর এমনি তোমার তরফ থেকে কি সাজেশন দেবে, যদি কিছু সাজেশন দেওয়ার মতো মনে হয় তোমার? আমার তরফ থেকে একটা জিনিসই বলবো যে একদম বইয়ের মধ্যে ঢুকে দেবো না, সব কিছু করে তারপর করো। শুধু যদি ভাবো যে শুধু পড়বো, তাহলে সমস্যা হবে, মেন্টাল ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। সব দিয়ে বড়ো কথা, কিছুদিন করবে, একটা দুটো রিজেকশন চলে আসবে, তারপর আর পড়তে ইচ্ছা করবে না। সব কিছু করে তারপর করো, সব কিছু। যেরকম আমি খেলাধুলায় ভালোবাসতাম, আমি রোজ সন্ধ্যা বিকালবেলা খেলতেতাম, এখন আমি খেলতে যাচ্ছি বাড়ি এসে। এরকমটা নয় যে শুধু পড়তে হবে, এই জিনিসটা খালি ছেড়ে বাকি সব করো। ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা ও বলছিল যে শুধুমাত্র বইয়ের মধ্যে ঢুকে থাকতে মানা করছে কেন, কারণ অনেক সময় একটা জিনিস আমাদের প্রয়োজন হয়, এবং যেটা আমি সবসময় বলি যে কম্পিটিটিভ ফিল্ডে যখন এসেছো, কত মানে কি কি পড়বো সেটা জানার আগে হয়তো কি কি পড়বো না সেটা একটু জেনে নেওয়া দরকার। কারণ যদি একটা টেক্সট বুক ধরে নাও, বই ধরে কেন কম্পিটিটিভে অনেক সময় হয় না, আমি হয় না পুরোপুরি বলছি না, এবং তার কারণ হলো একটাই, বইয়ে অনেক বেশি জিনিস থাকে। একটা এক্সাম্পল, হয়তো কোনো একটা সম্রাটের ব্যাপারে বলা হচ্ছে, জিকের ক্ষেত্রে বলছি হিস্ট্রির, তো বলছে যে কোনো একটা সম্রাট প্রচণ্ড সুন্দর ছিল, ঠিক আছে, তার বুদ্ধিমত্তা, তার কি বলবো সৌন্দর্য, সব দিক থেকে সে একদম পুরো রাজ্যে বা পুরো বিশ্বে প্রচণ্ড একটা মানে কী বলে ওটাকে, যাই হোক একটা প্রভাব ফেলেছিল। কিন্তু ওগুলো আমার লাগবে না। লাগবে কি, কোনো সম্রাট কত সালে রাজত্ব মানে সিংহাসনে বসেছিল,
কোন যুদ্ধগুলো করেছিল, কি কি কাজ করেছিল, তার মধ্যেও সবগুলো না, কিছু পার্টিকুলার টপিক। সুতরাং ওই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট, শুধুমাত্র বই নিয়ে থাকবো সেটাই সব কিছু না। তো তোমাদের সাথে স্যাররাও আছেন, সুপ্রিয় স্যারকে আমি বলছি কিছু জিনিস অন্তত যে কিভাবে পড়বে বা কীভাবে পড়া উচিত সেগুলো নিয়ে কিছু কথা বলার জন্য। স্যার বলছি আমি ফার্স্ট হচ্ছে যে একটা টপিক, যেমন আমরা কি দেখি একটা বইয়ে অনেক লেখা আছে, যদি কোনো একটা টেক্সট বুক ফলো করি সব আমাদের লাগবে না। যেমন আমি আজকেই পড়ালাম একটা সায়েন্সের ধরো একটা টপিক, হিউজ লেখা আছে, তো সব করে আমার টাইম নষ্ট হয়ে যাবে। তাহলে এবার ধরো কেউ দেবে এসএসসি, ঠিক আছে, তার যা কোশ্চেন আসবে, আর কেউ ধরো দেবে ওই মিসলেনিয়াস, ক্লার্কশিপ, একটু হলেও কোশ্চেনের চেঞ্জ হয়। তো আমাদের কী করতে হবে, একটা টপিক ফার্স্টে পড়লাম, সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট দেখতে হবে, আর তার সাথে আমাদের এমসিকিউ করতে হবে, ব্যাস। এবার যে যেদিকে যাবে তার সেদিকে এমসিকিউ, এটুকুনি করলেই হয়ে যাবে। ও যেটা বললো সেটাই, বেশি করে লাভ নেই, যেমন যেমন করাবে তেমন তেমন করলেই হয়ে যাবে, এটুকুনি। সুমন স্যার, মানে ইংলিশে একটা ভয় তো সবার থাকেই, তো ওভারঅল কম্পিটিটিভ এক্সাম নিয়ে বা ইংলিশ নিয়ে কিছু যদি সাজেশন দিতেন। সাজেশন অ্যাজ সাচ তো ওরকম দেওয়ার কিছু থাকে না। এবার কেউ ছোট বাচ্চা না, এরা সবাই সব কিছু বোঝেই যে কী করতে হবে। জাস্ট এতটুকুই বলার যে যেই পরীক্ষাটা দিচ্ছে, যেটা একটু আগে স্যার বললেন, সুপ্রিয় স্যার বললেন যে কে কোন পরীক্ষা দিচ্ছে সেটা সবার আগে ওই গোলটাকে সবার আগে সেট করা প্রয়োজন। মানে এলোপাথারিভাবে আজকে এই পরীক্ষা আসছে তো ওই পরীক্ষার দিকে হঠাৎ করে আমি ওইদিকে একটু ইনক্লাইন্ড হয়ে যাচ্ছি, আবার আরেকটা পরীক্ষা আসছে সেদিকে ইনক্লাইন্ড হয়ে যাচ্ছি। ব্যাপারটা এরকম না করে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট পরীক্ষাকে যদি টার্গেট করি, এবার অবশ্যই এটা এই বছরে যেটা অপরচুনিটি তৈরি হয়েছে, বা সবাই বলতেই পারো তোমরা যে পিএসসির বেশ কিছু রিক্রুটমেন্ট আসছে। এবার পিএসসির পরীক্ষাগুলো যেহেতু অনেকটাই ইররেগুলার, তো সেই জন্য পিএসসির পরীক্ষা অ্যাজ সাচ ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কোনো পরীক্ষাকে যদি তুমি টার্গেট করতে চাও, সেটা নেক্সট কবে পরীক্ষা, মানে এরপরে ক্লার্কশিপটা এই বছর হয়ে যাওয়ার পরে তারপরে কবে আসবে আবার আমাদের কিন্তু ক্লুলেস, আমরা কেউ জানি না। তো যাদের যেটা অভ্ররা যেটা পড়েছিল, ও পরীক্ষার সময় মানে ওর যেটা হয়েছিল যে ওর কলেজের পরীক্ষা ছিল, তো ওই সময় ও বলছে যে এরকম ব্যাপার যে কী করবো, মানে ওর সাথে ওই ক্লাসের পরে একদিন কথা হচ্ছিলো, ও বলছিল কী করবো, পরীক্ষা দিতে যাব নাকি জিডিটা দিতে যাব। তাহলে এরকম পরিস্থিতি একটা যে ওর মানে একদিনেই পড়েছে, মানে কলেজের পরীক্ষা আর জিডির পরীক্ষাটা ওর একদিনেই পড়েছে। তো এই বোল্ড ডিসিশানগুলোও না লাইফে কখন কখন নেওয়া খুব ইম্পর্টেন্ট। এইটাই যদি যে এই পরীক্ষাগুলোর সাথে রিলেটেড নয় যেই ব্যক্তি, সে কিন্তু সবসময় সাজেস্ট করবে যে ঠিক আছে তাহলে ওইটাই করা উচিত, যেহেতু ওটা একটা একাডেমিক পড়াশোনা যেহেতু। তো সেই সময় ওদেরকে কিন্তু মানে ওকে কিন্তু আমরাই বলেছিলাম যে ভাই এটা না করে ঠিক আছে তুই সিআইএসএফের পরীক্ষাটা যখন আছে, মানে ওই জিডিটা যখন আছে ওটাই দিয়ে দে। তো আজকে ওই ডিসিশানটা নেওয়ার জন্য কিন্তু ও কিন্তু আজকে এই যে ডিসিশানটা আজকে নিল, এটার জন্য কিন্তু আজকে রিওয়ার্ডেডও হয়েছে। তো এই বোল্ড ডিসিশানগুলো টাইম টু টাইম নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর ওই যে বললাম যে একটা গোল সেট করা প্রয়োজন খুব, কারণ গোল যদি আলটিমেটলি না থাকে, আমি যদি মানে সব পরীক্ষাকেই ভাবি যে এটাও দেবো ওটাও দেবো সেটাও দেবো, দিচ্ছি, বাট কোনো একটাকে আমার মনে হয় যে টার্গেট করা প্রয়োজন। সেটা বেটার যদি এজ পারমিট করে, তাহলে অবশ্যই এসএসসির পরীক্ষা, কারণ এসএসসির পরীক্ষা প্রতি বছরই এদের ইয়ার ক্যালেন্ডার থাকে। অ্যাটলিস্ট কিছু না কিছু ভ্যাকেন্সি, কোনো বছর বাম্পার ভ্যাকেন্সি আসে, যেমন 2022-এ বাম্পার ভ্যাকেন্সি ছিল। তো 2000 বাম্পার ভ্যাকেন্সিতে সিজিএলে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু চাকরি পেয়েছে। তো যদি আমি ওয়েল প্রিপেয়ার থাকি, মানে আমার কাছে যদি সেরকম অ্যামিউনিশনস থাকে, আমি যুদ্ধে ঠিক নেমে যেতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে সবই করে বেড়াবো, এটাও করব ওটাও করব, তাহলে কিন্তু একটা ডিসব্যালেন্সড হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা বাড়বে। কারণ এক একটা পরীক্ষার প্যাটার্ন সিলেবাস এক এক রকম। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু ব্যাপারে কিন্তু অনেকটা মাইন্ডফুল হতে হবে। ঠিক আছে, ব্যাস আর কিছু বলার নেই। বাকি তোমরা সবাই যথেষ্ট গ্রোন আপস, সবাই বোঝো ব্যাপারগুলো যে কী করা প্রয়োজন আর কী করা প্রয়োজন না। ঠিক আছে, চলো কথা শুনি। আর যদি তোমরাও কিছু জানতে চাও, মানে পড়াশোনা, যদি ওর থেকে কিছু জানতে চাও বলো।
আচ্ছা, রুটিনটা তুমি তোমারটা বলো, তারপর আমি দিনে বেশিক্ষণ পড়তাম না, 3 থেকে 4 ঘন্টা। আর পরীক্ষার আগের 2 মাস তখন একদম সব কিছু ছেড়ে পড়তাম, তখন দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তাম। বেশি আমি পড়িনি, আমি শুধু দাদার যেইটুখানি নোটস দিত ওইটুখানি নোটসই পড়তাম, ওর ভেতর থেকে সব কোশ্চেন এসছে। ওই জন্য আমার বেশি মানে টাফ লাগেনি, ইজিলি হয়ে গেছে। ওই যে বললাম না, ওই হ্যাঁ স্টাডি আওয়ারটা নিয়ে আমার একটা জিনিস বলার ছিল সবার কাছে, একটা বক্তব্য, সেটা হলো স্টাডি আওয়ারটা কতক্ষণের এটা ইম্পর্টেন্ট না। এবার ওর কাছে সেটা 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে পারে, এবার আমার ক্ষেত্রে সেটা 8 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, আবার কারো ক্ষেত্রে সেটা 1 ঘন্টাও হতে পারে। এবার যেটা হয় না যে এক একজনের এবিলিটি এক এক রকম। আমি ম্যাথস পারি না, তো এবার ও হয়তো খুব ভালো ম্যাথস পারে, ওকে যদি আমি জিজ্ঞেস করি যে ম্যাথস কতক্ষণ করিস, ও বলবে আমি তো 8 ঘন্টা করি দিনে। তো ওর স্ট্র্যাটেজি ফলো করে আমি যদি 8 ঘন্টা করে ম্যাথস নিয়ে বসি, তাহলে তো আমার, তাই তো? তো কাজেই এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা কিন্তু একটা খুব মানে এই কোয়েশ্চেনটা আমরা ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট দেখে করতে শুনি না, যে যারা ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে। তো সবার আগে কোয়েশ্চেন, সবারই আগে রিপোর্টারদের বুমটা নিয়ে গিয়ে সবার আগে জিজ্ঞেস করে তুমি কতক্ষণ পড়তে। তো সে যতক্ষণ পড়তো এটা করে যদি মানে একই রকম করে ফলো করে মানে ব্লাইন্ডলি ফলো করে যদি হয়ে যেত, তাহলে সচিনের ছেলে সচিনের থেকে আরও বড় ক্রিকেটার হতো, তাই না? তাহলে ওর থেকে আরও বেশি বড় ক্রিকেটার হতো, কারণ সচিন যখন ক্রিকেটার হিসাবে গ্রুমড হচ্ছিল তখন কিন্তু তার টেকনোলজি ছিল না। ওর ছেলে যখন গ্রুমড হচ্ছে তখন কিন্তু ও অনেক বেশি টেকনোলজির হেল্প নিতে পারছিল, তাহলে তো ওর থেকে আরও বড় ক্রিকেটার হয়ে যেত। তো বিষয়টা হচ্ছে যে কাউকে ব্লাইন্ডলি ফলো করে কোনো কিছু হবে না, বোঝা গেল? কি ভয় লাগছে কারণ, নাকি অন্য কোনো ব্যাপার আছে? তাহলে এন্ড করে দিন, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা লাস্ট যেটা বলার, অবভিয়াসলি তুমি যেটা বললে প্রিপারেশন নিচ্ছ, এরপর কি আরেকটা কি টার্গেট নিচ্ছ? এখন টার্গেট রয়েছে যে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, নয় ডিপার্টমেন্টাল দিয়ে সিআইএসএফের এসআই হওয়ার। মানে ওই কিন্তু এর মধ্যেও বিষয়টা হলো ওই বড় লক্ষ্যটা রাখতেই হবে, তাই তো? আচ্ছা, তাহলে একদম ঠিক আছে, তাহলে রেকর্ডিং